আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান এসকেপ ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, ইতোমধ্যে অনেকেই আমরা হয়তো জেনে গেছি যে এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 29 তারিখ ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের উদ্যোগে বিশ্বব্যাপী বিশ্ব হার্ট দিবস পালিত হবে এবং সে কারণেই আমরা চেষ্টা করছি পুরো মাস জুড়ে অর্থাৎ সেপ্টেম্বর মাস জুড়ে বিভিন্ন আলোচনা এবং অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের হৃদরোগের কারণ, প্রতিরোধ, প্রতিকার, জটিলতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সচেতন করে তুলবার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, সে কারণে আমাদের আজকের আলোচনার বিষয়ও আমরা নির্ধারণ করেছি হৃদরোগ প্রতিরোধে করণীয়। আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন, বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই আলোচনা যদি পরবর্তীতে আপনারা শুনতে বা দেখতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ উল্লাহ ফিরোজ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের। ধন্যবাদ আপনাকে। জি, আমরা যেহেতু হৃদরোগ নিয়েই কথা বলতে চাইছি এবং প্রথমে একটু জানতে চাইব এভাবে আপনার কাছে যে হৃদরোগ বলতে আমরা কি কি বুঝি বা কি কি ধরনের হৃদরোগে আমরা সাধারণত আক্রান্ত হচ্ছি। ধন্যবাদ। হৃদরোগ বা হার্ট ডিজিজ বলতে আমরা যা বুঝি, এটা হার্টের বিভিন্ন ধরনের রোগ, কিন্তু আমাদের কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হার্টের রক্ত সরবরাহকারী যে নালীগুলো আছে, রক্তনালী, করোনারি আর্টারি, সেটা রোগ হতে পারে। এটাকে আমরা করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ বলি, যার জটিলতা হিসাবে হার্ট অ্যাটাক হয় সাধারণত। দ্বিতীয় রোগ হচ্ছে হার্টের কর্মক্ষমতা কমে গেলে, তার মানে হার্ট ফেইলিউর যদি হয় সেই রোগ হতে পারে। হার্টের যে ছন্দ আছে, শিরার গতি আছে, সেটা যদি কোনো রকম গরমিল হয় সেটা হতে পারে, যেমন অ্যারিথমিয়া বলি আমরা। এছাড়াও হার্টের আরও অন্য ধরনের রোগ আছে, যেমন হচ্ছে জন্মগত হার্টের রোগ, যেমন ভালভের রোগ, অথবা হার্টের মাংসপেশির রোগ হতে পারে। হার্টের যে কাভারিং থাকে, পেরিকার্ডিয়াল ডিজিজ, সেটা হতে পারে। এছাড়া হার্টের সাথে রিলেটেড যে রক্তনালীগুলো আছে, অ্যাওর্টা বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলি আমরা, সেগুলোরও রোগ হতে পারে। এই সবগুলোকে আমরা হৃদরোগ এবং রক্তনালীর রোগ হিসাবে বিবেচনা করে থাকি। আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ বলে থাকি। আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে কোনগুলো রোগকে আমরা বলে থাকি। কি কি কারণে হৃদরোগ হয় বা কারা বেশি ঝুঁকিতে রয়েছেন একটু বলবেন। ধন্যবাদ। এর মধ্যে আমরা বিশেষ করে আমাদের গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ, বা যে কারণে হার্ট অ্যাটাক হয় সেই রোগগুলোকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হয়। এছাড়াও হার্ট ফেলিউরও খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই একবিংশ শতাব্দীতে এই রোগগুলো খুব বেশি প্রাদুর্ভাবের মতো চলে আসছে, বিশেষ করে হার্ট ফেলিউর, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা হার্ট অ্যাটাকের রোগটা বিশেষ করে আমাদের মতো দেশের গুলাতে বেশি হয়। সাধারণত কয়েকটা রিস্ক ফ্যাক্টর বা কাদের ক্ষেত্রে বিষয়, এদের মধ্যে যারা ধূমপায়ী, যাদের উচ্চ রক্তচাপে ভোগেন, ডায়াবেটিস মেলাইটাস আছেন, অথবা রক্তের চর্বির পরিমাণ বেশি, কোলেস্টেরল বেশি, এদের ক্ষেত্রে সাধারণত এই রোগগুলো বেশি হয়। এছাড়াও বয়স বিবেচনা করলে যত বয়স বাড়তে থাকে তত এই রোগগুলো বাড়বে। আমাদের জাতিগতভাবে আমরা দক্ষিণ এশিয়ার অথবা বাংলাদেশে যারা বসবাস করি বা বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছে, তাদের ক্ষেত্রেও এই ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। জি, আমরা আগে এরকম চিন্তা করতাম বা আগে বলতে শুনতাম যে বয়সকালেই মানুষের হৃদরোগের সম্ভাবনা বেশি, কিন্তু ইদানিং আমরা প্রতিনিয়ত দেখছি বা আপনাদের কাছে প্রতিনিয়ত রোগীরা আসছেন ইয়াং জেনারেশনের অনেকেই, এবং ইয়াং জেনারেশন বলতে সেটা মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, অনেকেই খুব কম বয়স থেকে হার্ট ডিজিজে ভুগছেন। এর পিছনের বিশেষ কারণগুলো কি কি বলে মনে হয়? ধন্যবাদ। কিছু রোগ আছে যেগুলো অল্প বয়সে হয়, যেমন জন্মগত হৃদরোগ, ভালভের রোগ। আর কিছু রোগ আছে যেমন ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের রোগ, হার্ট ফেলিউরের রোগ। এটা যদি আমরা বিবেচনা করি দেখা যায় যে ইউরোপ বা আমেরিকাতে যেই বয়সে এই রোগগুলো হয়, আমাদের দেশে তার চেয়ে 10 বছর আগে হয় এই রোগগুলো। 10 বছর আগে হয়। যেমন হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিউরটা ওদের দেশে 60-এর পরে হয়, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে 40-এর পরে, মানে গড়ে আমরা বলতে পারি যে 10 বছর আগানো থাকে। এটা একটা জিনিস, এটা আমাদের জাতিগত একটা বিষয়। এছাড়াও জেনেটিক একটা বিষয়। এছাড়াও আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেটা মনে রাখবেন যে কিছু রোগ যেমন এই ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের রোগ, এই রোগের প্রক্রিয়া শুরু হয় কিন্তু অল্প বয়সেই, এবং এটা বিকশিত হয় বা এটা রোগীর লক্ষণ হিসাবে প্রকাশ পায় 40-এর পরে, 50-এর পরে। তার মানে এই রোগগুলো বেশি বয়সে হয়, আমরা বেশি বয়সে সতর্ক হব,
কম বয়সে যাচ্ছে তাই ভাবে চলাফেরা করবো সেটা কিন্তু না। আমাদের এই সতর্কীকরণ এবং সঠিক পদ্ধতি গ্রহণ করা, সতর্কতা গ্রহণ করা অল্প বয়সে শুরু করতে হবে, যেন এই আমাদের এই 40-50-এ গেলে আমাদের হার্ট অ্যাটাক না হয়, হার্ট ফেলিউর না হয়, সেই বিষয়টা। আপনার কথা শুনে যেটি আরো স্পষ্ট হলো সেটি হচ্ছে যে আমাদের জীবন যাপন পদ্ধতি বা লাইফস্টাইলের সাথে এর অনেক সম্পর্ক রয়েছে। ইভেন আমরা ছোট্ট বাচ্চাদেরকে যেভাবে খাবার খাওয়ানোর অভ্যাস তৈরি করছি সেটিও পরবর্তীতে গিয়ে অবেসিটি বা হার্ট ডিজিজ তৈরি করতে পারে যদি আমরা ছোট বয়স থেকেই ডেঞ্জারাস ফুডগুলোকে বেশি করে খাওয়াই। তো সেই কথাটি আপনি বলতে চাইছেন, অর্থাৎ লাইফস্টাইলের সাথে অনেকটা সম্পর্ক রয়েছে। আপনি কিভাবে লাইফস্টাইল গড়ে তোলা উচিত ইয়াং বয়স থেকে, যেহেতু আমরা প্রতিরোধ নিয়ে এই কথা বলছি, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। কিছু জিনিস হচ্ছে আমাদের দেশে ইদানিং প্রাদুর্ভাবের মতো হয়েছে, যেমন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে আমরা শারীরিকভাবে যে ব্যায়াম করা অথবা শারীরিক পরিশ্রম করা, এদের সংখ্যা আমাদের অনেক কমে যাচ্ছে বিভিন্ন কারণে, সামাজিক কারণে, বিভিন্ন সুযোগটাও কমে যাচ্ছে, ইচ্ছাটাও কমে যাচ্ছে, এরকম একটি। যেমন আপনি শহরাঞ্চলে যদি কাউকে বলেন যে আপনি রেগুলার হাঁটবেন, ওনার প্রথম কোশ্চেন হচ্ছে কোথায় হাঁটবো। তার মানে এটা আমাদের যে পলিসি মেকার তাদেরও কিছুটা ব্যর্থতা, কিছুটা আমাদের ব্যক্তিগত ব্যর্থতা। তার মানে এই যে শারীরিক পরিশ্রম করার অভ্যাস, এটা কিন্তু আমাদের কমে যাচ্ছে। তার মানে আমাদের ছোটবেলা থেকে এই শারীরিক পরিশ্রম করার অভ্যাসটা করতে হবে এবং এটা বয়স পর্যন্ত সব বয়সেই কন্টিনিউ করতে হবে। খাদ্যাভ্যাস একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা ইদানিং সুগার কন্টেনিং মিষ্টি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার অনেক বেশি খাই ফাস্টফুড খাওয়ার কল্যাণে। ধূমপান একটা খুব খারাপ জিনিস, যেটা আমাদের দেশে খুব অল্প বয়সেই শুরু করা হয় এবং এটা প্রতিরোধ করা উচিত। স্থূলতা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দেশে এখন স্থূলতার পরিমাণ কিন্তু অনেক বেড়েছে, প্রায় শতকরা 30% লোকই কিন্তু ওভারওয়েট বা স্থূলতায় ভোগেন। তার মানে এই যে ওজন ঠিক করে রাখা, এটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই শুরু করে রাখতে হবে। এই ওজন বাড়তে দেওয়া যাবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক ব্যায়াম চালিয়ে যেতে হবে, আমাদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, ধূমপান পরিহার করতে হবে। এই জিনিসগুলো আমাদের অল্প বয়স থেকেই শুরু করে দিতে হবে। জি, আপনি লাইফস্টাইল মডিফিকেশন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমরা তো ঝুঁকিগুলোকে দুই ভাগে ভাগ করে থাকি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর এবং নন মডিফায়েবল। তো যেগুলি আমরা আসলে মডিফাই করতে পারি না, যেগুলি আমরা পরিবর্তন করতে পারি না, তার মধ্যে হচ্ছে একটা আমাদের বংশগত। আমার বাবা মার যদি থাকে হার্ট ডিজিজ, তাহলে আমার হবার সম্ভাবনা বেশি। এরকম আরও অনেকগুলো আছে স্যার, আপনারাই বলে থাকেন। তাহলে যেগুলি আমরা মডিফাই করতে পারবো না, সেই ক্ষেত্রে আমার দায়িত্ব কী, বা সেটা আমি কিভাবে সতর্ক হতে পারি আগের থেকেই? ধন্যবাদ। কিছু ফ্যাক্টরকে আমরা নন মডিফাইড, মানে এটা আপনি চাইলে আপনার কিছু করার নাই। যেমন আপনার বয়স বাড়তে থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়বে, এটা আপনাকে মেনে নিতেই হবে। জি, তাতে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে, আমার যত বয়স বাড়বে আমি তত বেশি সতর্ক হব, তত বেশি এই রিস্ক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করব। এটা একটা করা যেতে পারে। একটা আমাদের মধ্যে খারাপ, যেটা বললাম প্রথমেই বলেছি, যে অল্প বয়সে আমরা সাধারণত একটু নিয়ম কানুন না মানার প্রবণতা বেশি থাকে, সেটা পরিহার করতে হবে। অনেক সময় একটা ভ্রান্ত ধারণা থাকে যে মহিলাদের ক্ষেত্রে হৃদরোগ হয় না, এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা হয়। একজন মহিলার যদি অল্প বয়সে ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, অথবা যে সমস্ত মহিলাদের গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস দেখা দেয়, তাদের কিন্তু খুব অল্প বয়সেই হার্টের বিভিন্ন রোগ দেখা দিতে পারে। তার মানে এই মহিলা হওয়াটা কোনো রকম প্রোটেকশন না। আর মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে পোস্টমেনোপজাল লেডিদের ক্ষেত্রে এই প্রবণতা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে অলমোস্ট একই রকম। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে বংশগত কথা বললেন, এটা কিভাবে পরিহার করবেন। এটা একটা জিনিস হচ্ছে, বংশগত কিছু জিনিস থাকে, যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল, এইগুলা থাকে। তার মানে আপনার বংশের বা আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে যদি কারো এই হৃদরোগ থাকে, আপনার আগে থেকেই সতর্ক হতে হবে। আপনার কোলেস্টেরলের মাত্রাটা জানার চেষ্টা করবেন, ডায়াবেটিসের মাত্রাটা জানার চেষ্টা করবেন, আপনার পরিবারের যে খাদ্যাভ্যাস, আপনার পরিবারের যে জীবনযাত্রা প্রণালী, সেটাও ডিফেক্টিভ হতে পারে, সেটাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনার করণীয়। মানে সতর্কতার বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, যে ক্ষেত্রে আমার সেই রিস্ক ফ্যাক্টরগুলো যেহেতু আমি মডিফাই করতে পারছি না, আপনি সেটি বোঝবার চেষ্টা করেছেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সার্জেন্ট হামিদুর রহমান। জি বলুন। বলছি, আমার হাজবেন্ড হলো রিং পরানো হয়েছে 2-3 মাস আগে ঢাকা সিএমএস থেকে। এখন তার হচ্ছে আপনার এই 2 মাস যাবত বুকে হচ্ছে আপনার খাবারটা জমে থাকে, যে খাবারটাই খায় তার খাবারটা সম্পূর্ণরূপে জমে থাকে।
সে খাবারটা ভিতরে যায় না। মানে এরকম ইনি অনুভব করেন যে তার খাবারটি জমে আছে, এরকম ফিল করেন বা অনুভব করছেন বা কষ্ট হচ্ছে, সেটি আপনি বোঝানোর চেষ্টা করছেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। 2-3 মাস আগে যেহেতু স্টেন্টিং করা হয়েছে ওনার হাজবেন্ডের, তার এখন এই ফিলিংসটি হচ্ছে, আপনি তাকে পরামর্শ দিন। ধন্যবাদ। এই ক্ষেত্রে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এটা খাদ্যনালীর কোনো একটা সমস্যার জন্য ওনার সমস্যা হচ্ছে। সাধারণত পাকস্থলীর সমস্যার জন্য এটা হতে পারে। এটা উনার যে স্টেন্টিং করেছে অথবা উনার যে হৃদরোগ আছে সেটার সাথে সম্পর্কিত হতেও পারে, না হতে পারে। যেমন হচ্ছে স্টেন্টিং করার পরে আমরা কিছু ঔষধপত্র খেতে দিই, যেমন অ্যাসপিরিন বলি। এটা রোগীদের এই পাকস্থলীর রোগ, গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসারের প্রবণতা বাড়িয়ে দেয়। এটা উনার এই খাওয়ার পরে যে খাওয়া জমে থাকা এই সমস্যাটা বা লক্ষণটা প্রকাশ পেতে পারে, এটা একটা হতে পারে। আর খুব আনকমন, খুব রেয়ারলি হচ্ছে পাকস্থলীর রক্তনালীতে এরকম চর্বি জমিতে পারে, কিন্তু এটা সহজে হয় না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এটা হৃদরোগের সাথে সম্পর্কিত নাও হতে পারে, এটা আলাদা একটা রোগ হতে পারে, যে উনার পাকস্থলীর একটা রোগ হতে পারে। তাইলে আপনি কি করবেন, আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তারের সাথে পরামর্শ নিন, অথবা আপনার যে ডাক্তার আছে তাকেই বলেন। সেক্ষেত্রে উনারা খাদ্যনালীর পরীক্ষা নিরীক্ষা, যেমন এন্ডোস্কোপি বা অন্যান্য পরীক্ষা করে দেখে নেবেন যে এই যে খাওয়া জমে থাকে সেটা কি পাকস্থলীর সমস্যার জন্য হচ্ছে, না কোনো ঔষধের জন্য হচ্ছে, না পাকস্থলীর রক্তনালীর জন্য সমস্যা হচ্ছে। তাহলে সেই অনুযায়ী উনারা চিকিৎসা দিবেন এবং আপনার স্বামী এটা থেকে রক্ষা পাবেন। জি, আপনার উত্তরটি পরিষ্কার, উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই প্রসঙ্গে আরেকটু জানতে চাইব, যাদের ক্ষেত্রে স্টেন্টিং করানো হয় বা আমরা সহজ বাংলায় যেটিকে বলি যে রিং পরানো হয়েছে, তারপরে অনেকেই ভাবেন এরকম যে রিং পরানোর পরবর্তী সময়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা এই রিং বা স্টেন্টিং সম্পর্কেও তাদের কিছু ভুল ধারণা অনেক সময় থেকে যায়, যেটি খুলে যাবে কিনা, এটি নষ্ট হয়ে যাবে কিনা, আবার পরানো লাগবে কিনা, এই ধরনের কিছু ধারণা বা ভুল ধারণার জন্ম নিতে পারে। আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আচ্ছা, এর মধ্যে হচ্ছে রিং পরানো হয় সাধারণত হার্টের রক্তনালীতে চর্বি জমে, যদি রক্তনালীর যেই যে লুমেনটা আছে যেটার মধ্যে দিয়ে রক্ত যায় সেটা যদি কোনো কারণে সরু হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন এটা করি। এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আপনি যেই অংশটা খুব খারাপ অবস্থায় আছে সেই অংশটাকে রিপেয়ার করে দিলেন, ঠিক করে দিলেন এই রিং এর মাধ্যমে। তার মানে অন্য রক্তনালীতেই সমস্যা হতে পারে একটা, যেহেতু চলমান প্রক্রিয়া। দ্বিতীয় হচ্ছে এই রিংটা খুব আনকমনলি শতকরা 5-6 জনের ক্ষেত্রে আবার এই অংশটা বন্ধ হয়ে আসতে পারে। এই যেন অন্য রক্তনালীতে সমস্যা না হয়, অথবা এই রিংয়ের মধ্যে যেন আবার ছোট না হয়, এটার জন্য আমরা অনেকগুলো ওষুধ খেতে দিই। যেমন রক্ত পাতলা করার ওষুধ, অ্যান্টিপ্লেটলেট ড্রাগস দিই, রক্তের চর্বি কমানোর ওষুধ আছে, কোলেস্টেরল কমানোর ওষুধ আছে, সেই ওষুধগুলো দিই। এবং এই জীবনযাত্রা প্রণালী, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, এই সবগুলো করা হয় যেন এর মধ্যে আবার সমস্যা না হয়, আবার যেন এরকম রক্তনালী সরু না হয়ে যায়। কাজেই যেহেতু সেই ব্যবস্থাগুলো আগে থেকেই নেওয়া হয় এবং স্টেন্টিং এর পরবর্তীতেও সেই ব্যবস্থাগুলো নেওয়া হয় ঔষধপত্রের মাধ্যমে, কাজেই ভয় পাওয়ার বা অযথা ভয় পাওয়ার তেমন নিশ্চয়ই কোনো কারণ নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেই যাওয়া উচিত। আমরা যেহেতু হৃদরোগের প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি খাদ্যাভ্যাস সম্পর্কে বলেছেন এবং অন্যান্য রিস্ক ফ্যাক্টর সম্পর্কেও বলেছেন। যেহেতু যারা আক্রান্ত হয়েছেন, যারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং নিয়মিত ঔষধ সেবন করছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে পরামর্শ দিবেন? নিয়মিত চেকআপ কিভাবে করবেন তারা? এটা যেটা আমি বললাম, একবার আপনার হৃদরোগ হওয়া বা শরীরে রক্তনালীতে চর্বি যাওয়া মানে হচ্ছে আপনাকে সারা জীবন ধরেই সতর্ক হতে হবে, সারা জীবন ধরেই কিছু ওষুধপত্র চালিয়ে যেতে হবে। যেমন আমরা এই রিস্ক ফ্যাক্টর নিয়ন্ত্রণ করার কথা বললাম, ধূমপান বন্ধ করার কথা বললাম, খাদ্যাভ্যাস পরিবর্তন, তার মানে এটা আপনি সারা জীবন চালিয়ে যেতে হবে। কিছু ঔষধপত্র নিয়মিত খেয়ে যেতে হবে, কারণ যখনই কোনো রক্তনালী চিকন হয় তখন এটা পুরো বন্ধ হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হতে পারে। যেটা যেন বন্ধ না হয় বা সেখানে যেন রক্ত জমাট না বাঁধে, সেই জন্য কিছু ওষুধ যেমন অ্যাসপিরিন বা এই ধরনের রক্ত পাতলা করার কিছু ওষুধ আমরা দিই, যেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেয়ে যেতে হবে। চর্বি কমানোর ওষুধ, কোলেস্টেরল কমানোর ওষুধ, স্ট্যাটিন বলি আমরা, সেটাকে কমিয়ে রাখতে হবে। সেটা খেয়ে সেই কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখতে হবে। আপনার শরীরের ওজন ঠিক করে রাখতে হবে, নিয়মিত হাঁটতে হবে, ধূমপান বন্ধ করে রাখতে হবে। এবং এর বাইরেও যদি কোনো ওষুধ ডাক্তার সাহেবরা চিন্তা করেন যে এই ওষুধগুলো খেলে ওনার যেই চিকিৎসা করা হয়েছে সেই চিকিৎসার জটিলতা হবে না, রক্তনালী আবার বন্ধ হবে না, বা হার্টের কর্মক্ষমতা কমে যাবে না, সেই ওষুধগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলা
নিজে থেকে বন্ধ করা যাবে অবশ্যই। কিভাবে একজন হৃদরোগী তার ঔষধ কন্টিনিউ করবেন বা নিয়মিত চেকআপে থাকবেন সেই বিষয়টি সম্পর্কে আপনি বলেছেন। আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, বিস্তারিতভাবে আলোচনা করব ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগ প্রতিরোধে করণীয়। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ উল্লাহ ফিরোজ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে হৃদরোগ সম্পর্কে প্রাথমিক অনেকগুলো আলোচনা করেছিলাম। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্নটি নেব। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম, আমার বাবা হচ্ছে এই যে হার্ট ফাউন্ডেশনে আমাদের করানো হয়েছে, তো 4টা ব্লকেজ ধরা হয়েছে, সাজেস্ট করেছে যে রিং পরাতে। তো আমার প্রশ্ন হচ্ছে, অনেকে রিং পরালে ব্লকেজ আবার হয়ে যায়, তো অনেকে বাইপাস সার্জারি, তো বিষয়টা কি, মানে রিং করাবো কিনা বাইপাস সার্জারি করবো, যদি বলতেন। আপনাকে ধন্যবাদ দর্শক, বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, অনেক ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্নটি হচ্ছে স্টেন্টিং করাবেন নাকি বাইপাস সার্জারি করাবেন, যেহেতু চিকিৎসক পরামর্শ দিয়েছেন যে তার জন্য বাইপাস সার্জারি উত্তম হবে। দুটো অপশনের মধ্যে কোনটা উনি বেছে নেবেন, কেন বেছে নেবেন? ধন্যবাদ। আপনার বাবার যে সমস্যা হয়েছে, হার্টে 4টা রক্তনালীতে ব্লক হয়েছে, এটা আপনি ঠিক করবেন কিভাবে? দুটো পদ্ধতিতে আমরা করি, একটা বাইপাস সার্জারি করি আর একটা হচ্ছে স্টেন্টিং বা রিং লাগানো করি। এটা সংখ্যার উপর নির্ভর করে সাধারণত হয় না। এটা সাধারণত যেই রক্তনালীটা বন্ধ হয়েছে সেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যেটার উপর নির্ভর করে আমরা ঠিক করি। রোগীর ডায়াবেটিস আছে কিনা, রোগীর হার্টের শক্তি কেমন আছে, অর্থাৎ ইজেকশন ফ্র্যাকশন কেমন আছে, এগুলোর উপর নির্ভর করি। এবং কোন প্রক্রিয়ায় আমি চিকিৎসা করলে এই ব্লকগুলা সম্পূর্ণভাবে আমি ঠিক করে দিতে পারি, আমরা এটা ফলাফলটা কোথাতে ভালো, কমপ্লিট রিভাস্কুলারাইজেশন বলি। এই কমপ্লিট রিভাস্কুলারাইজেশন করার কথা বলি। এই 3-4টা জিনিস সাধারণত আমরা বিবেচনা করে ডাক্তার সাহেব যদি মনে করেন যে কম ঝুঁকিতে সম্পূর্ণভাবে ঠিক করে দেওয়া যাবে স্টেন্টিংয়ের মাধ্যমে, সেক্ষেত্রে স্টেন্টিং করা যেতে পারে। আর যদি মনে হয় যে না, ঝুঁকি কমাতে গিয়ে আমি সম্পূর্ণভাবে এটা চিকিৎসা করতে পারবো না, ফলাফলটা ভালো হবে না, সেক্ষেত্রে অবশ্যই বাইপাস করতে হবে। তার মানে আপনার যে ডাক্তার সাহেব যেভাবে পরামর্শ করেন, উনি নিশ্চয়ই সবকিছু বিবেচনা করে এটা বলেন, এবং উনি যেভাবে বলেন সেভাবেই পরামর্শটি গ্রহণ করা উচিত। জি, আপনার উত্তরটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। আমরা একটু এভাবে কথা বলতে চাই বা শুনতে চাই আপনার কাছ থেকে যে হৃদরোগ প্রতিরোধের বিষয়ে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে বা আমাদের পলিসিতে কি কি ধরনের ব্যবস্থা রয়েছে আমাদের হাসপাতালগুলোতে, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবেন। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আসি। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, শুনছি। আমার বাবা অসুস্থ। আমার বাবার হলো 75 জি বয়স। আমার বাবা কয়েকবার হার্ট অ্যাটাক করছে, মানে যখন ডাক্তারের কাছে নিয়ে যায় হার্ট ফাউন্ডেশনে, বলছে যে একটা হার্ট অ্যাটাক করছে। কথা হচ্ছে আমার বাবার প্রথম সমস্যা তার বুকে ব্যথা, একটু হাঁটলে যারা মসজিদে যাচ্ছে তখন উনি দাঁড়ায় পড়ে, মানে হাঁটতে পারে না। অজু করার সময় অনেক সময় বুকে ব্যথা হতে, একটু খাইলে বুকে ব্যথা হতে। এখন ডাক্তারের কাছে আমি 3-4 বছর হলো নিয়মিত ওষুধ খাচ্ছি ওই হার্ট ফাউন্ডেশনের। বলছে যে এনজিওগ্রাম করতে, ব্লক আছে কিনা। তাই বললাম ব্লকটা যদি থাকে তাহলে রিং করানো লাগবে, ঠিক আছে, ব্লক থাকলে কিন্তু। এখন বাবা কোনোভাবেই মানে রিং করাবে না। আচ্ছা, কিন্তু সে কয়ে আমি ওষুধই খাবো। আসলে ওষুধ খায় কে কি এটা কতদিন কি হবে, বা রিং করালে কি হবে? দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। যেহেতু 75 বছর বয়স এবং কয়েকবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, চিকিৎসক বলেছেন যে তার এনজিওগ্রাম করানো উচিত, স্টেন্টিং করানো উচিত, হয়তোবা যদি প্রয়োজন হয়। উনি কোনো কারণে আসলে করাতে চাচ্ছেন না বা ভয় পাচ্ছেন, এই বিষয়ে উনি পরামর্শ জানতে চাইছেন। ধন্যবাদ। উনার লক্ষণ শুনে বোঝা যাচ্ছে যে উনার হার্টের রক্তনালী কোথাও বন্ধ হয়ে আছে, ব্লক হয়ে আছে, সরু হয়ে আছে, এবং এই সরু হয়ে যাওয়াটা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু তার চেয়ে বেশি যদি হয়, সেটা আর ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তখন এটাকে স্টেন্টিং
অথবা বাইপাস সার্জারি যেটা আমরা বলি সেটার মাধ্যমে করতে হবে। তার মানে আপনি ওষুধের মাত্রা বাড়াতে পারেন, কিন্তু আপনি ওষুধের মাত্রা বাড়িয়েও একটা নির্দিষ্ট সময়ের পরে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তার মানে উনাকে বুঝিয়ে এটার ভালো ফল সুফল সম্পর্কে বুঝিয়ে উনাকে এটাতে রাজি করানোটাই হচ্ছে উত্তম। জি, আসলে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন যাদের অ্যানজিওগ্রাম করে দেখা উচিত যে তাদের সেই অবস্থাটি রয়েছে কিনা যে রিং পরাতে হবে, তারা কিন্তু অনেক সময় রাজি হচ্ছেন না বা ভয় পাচ্ছেন, যে কোনো কারণেই হোক, সুবিধা নিতে চাচ্ছেন না বা পাচ্ছেন না, এরকম অনেক রোগী আছে। তাদের সকলের জন্যই আপনার এই পরামর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কিছুক্ষণ আগে যেটি বলতে শুরু করেছিলেন যে আমাদের রাষ্ট্রীয়ভাবে বা জাতীয় নীতিতে হৃদরোগ প্রতিরোধ সম্পর্কে কি কি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সে সম্পর্কে একটু জানাবেন। জি, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস হচ্ছে। একটা হচ্ছে যেমন ধূমপান বন্ধ করা। ধূমপান বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন আইন করা আছে, সিগারেটের প্যাকেটে লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন রকম। এইটার ক্ষেত্রে আমার মনে হয় আরেকটা জিনিস একটু গুরুত্বপূর্ণ হয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে সিগারেটের খুচরা বিক্রি করা বন্ধ করতে হবে এবং যত্রতত্র সিগারেট বিক্রি করাটা বন্ধ করতে হবে। আপনি যদি এটা বন্ধ করতে পারেন যে এক প্যাকেটের নিচে বিক্রি করা যাবে না এবং যেখানে সেখানে পাওয়া যাবে না, তাইলে দেখবেন যারা বিগিনার স্কুল কলেজের যারা আছেন তারা কিন্তু সহজেই এই অভ্যাসটা ডেভেলপ করবে না, এবং যাদের এই অভ্যাসটা আছে তারা সহজেই কিন্তু সিগারেট খাবে না। তার মানে এটা আমাদের জন্য খুব জরুরি। অন্যান্য মাদকদ্রব্যের ক্ষেত্রে আমরা যেরকম সতর্ক হই, এটার ক্ষেত্রেও সেরকম হতে হবে। এর বাইরে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যেটা আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা কমিউনিটি ক্লিনিক, এইগুলাতে কিন্তু এখন ডায়াবেটিস মাপা, ডায়াবেটিস শনাক্ত করা, উচ্চ রক্তচাপ শনাক্ত করার ব্যবস্থা আছে এবং এখানে এনসিডি কর্নার আছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে এই রোগগুলা শনাক্ত করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। খুব উচ্চ মূল্যের ওষুধই বিনামূল্যে দেওয়া হয় এই সমস্ত ক্ষেত্রে। তার মানে আমাদের এই রোগীদেরকে উচিত এই সমস্ত জায়গায় যাওয়া এবং এই সরকারিভাবে দেওয়া সুবিধাটা গ্রহণ করা, তাতে আমাদের এই রোগগুলো খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা যাবে এবং হৃদরোগের প্রবণতা আমরা অনেক কমাতে পারব। খুব সংক্ষেপে যদি আপনি বলতে চান যে আর কি করা উচিত বা আর কিভাবে এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে জোরদার করা যেতে পারে? জি, ব্যক্তিগত পর্যায়ে কয়েকটা জিনিস আমি সবসময় বলি। একটা হচ্ছে আপনি 3টা জিনিস পরিহার করবেন, 3S বলি আমরা। স্মোকিং, ধূমপান করা বন্ধ করবেন। সুগার, তার মানে মিষ্টি খাওয়া কমাবেন অথবা বন্ধ করবেন। সল্ট, তার মানে হচ্ছে লবণ খাওয়া, অতিরিক্ত লবণাক্ত খাবার বন্ধ করবেন। 3টা নাম্বার জানার চেষ্টা করবেন সবসময়। একটা হচ্ছে আপনার রক্তচাপের নাম্বার কত আছে, দ্বিতীয় হচ্ছে আপনার শরীরের ওজন কত হওয়া উচিত, আপনি কত রাখবেন সেটা ঠিক রাখবেন। 3 নম্বর হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রা এবং কোলেস্ট্রলের মাত্রা, এটা জানবেন। এই 3টা নাম্বার সবসময় জানার চেষ্টা করেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, আর 3টা জিনিস পরিহার করার চেষ্টা আপনি যেটি বলেছেন। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য, আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দেবার জন্য এবং যাবতীয় পরামর্শ দেবার জন্য হৃদরোগ প্রতিরোধের বিষয়ে আমরা আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে হৃদরোগ প্রতিরোধে যা যা করণীয় তা সবকিছু আলোচনা করা সম্ভব নয়, তবে আমরা খুব চেষ্টা করেছি যে কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করলে আমরা হৃদরোগকে প্রতিরোধ করতে পারবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনাটি উপভোগ করবার জন্য। আল্লাহ হাফেজ।